এক্স্যাক্টলি ক্রিকেটকে কেন বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা, তার ছোটখাটো কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এবারকার এশিয়া কাপে। এক্স্যাক্টলি যে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ দল সুপার 4 খেলছে, সেই শ্রীলঙ্কাকে হারাতেই আজকে মাঠে নামবে টিম টাইগার্স। আবার দেখুন মাইটি ইন্ডিয়ার বিপক্ষে কি ব্র্যান্ড অফ ক্রিকেট প্ল্যানাই খেলেছে এবারকার এশিয়া কাপের একদম নতুন দল ওমান। অল্পের জন্য ওমান ম্যাচটা হেরেছে, কিন্তু ইন্ডিয়ার কলিজা কাঁপিয়ে দেওয়ার মতন কাজ কিন্তু ওমান করেছে। ভাগ্য ভালো ইন্ডিয়ার, আমি বলবো টাফ লাক ওমানের জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি এনেকনা টিভি স্পোর্টসে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, আমার সাথে তিনজন মানুষ আছেন আজকে। বাংলাদেশের খেলা তো প্যানেলটাকে বড় করতে হয়েছে। তামিম ভাই, মানে তার পাওয়ার আছে, পাওয়ার দিয়ে করেছে কি প্যানেলের ভেতরে ঢুকে পড়েছে। আবু হুরায়রা তামিম ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন মানুষ আছেন, এভারগ্রিন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান। রকিবুল ভাই আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। এবং আমার খুবই পছন্দের আওয়ার ভেরি ওন এম কায়সার, আজকে বলেছেন মারাদোনা বলা যাবে না, এই কারণে বলছি না। কায়সার ভাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ মাহাদি। এই যে শ্রীলঙ্কা আমাদেরকে নিয়ে আসলো সুপার 4-এ, আজকে তাদের বিপক্ষেই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনি বললেন যে ভয়ঙ্কর সুন্দর, আমি বলবো যে দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ ক্রিকেট। কারণ যেভাবে আপনি বলছিলেন যে টি-20 ক্রিকেটে আসলে যে কোনো দিন যে কেউ হারে দিতে পারে, এখানে ছোট বড় দল বলে বিবেচনা কাউকে রাখাটা উচিত না। এবং আমি এই অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম যে ক্রিকেট ইজ গুড লেভেলার। এখানে আপনাকে যদি মনে করেন আপনি যে আপনি একদিনে সব কিছু অর্জন করে ফেলেছেন, আপনার সামনে আর অর্জন করার কোনো কিছু নেই, এবং আপনি যদি মনে করেন যে আপনি মাঠে নামলেই জিতবেন, তাহলে মাঠে জেতার জন্যই তো সবাই নামে। কিন্তু যখনই আপনি মনে করবেন যে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন, তখন কিন্তু বিপদে পড়তে পারেন। তো সব কিছু মিলে আমরা একটা এবারের এশিয়া কাপে এই ক্রিকেটের একটা প্যাকেজ দেখতে পেয়েছি। আর একটু প্রসঙ্গে ফিরে যাওয়ার আগে একটু যোগ করি, সেটি হলো যে আপনি বলছিলেন যে ওমান এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেছে, কিন্তু মনে রাখতে হবে ওমান এর চেয়ে বিগ ইভেন্টে কিন্তু খেলেছে। টি-20 বিশ্বকাপে কিন্তু ওমান খেলেছে, 3 বার খেলেছে টি-20 বিশ্বকাপ। রাইট। তো টি-20 বিশ্বকাপে যে খেলতে পারে, তার জন্য আমি মনে করি যে এশিয়া কাপে না খেলাটা একটা দুর্ভাগ্যজনক বিষয়ের মতো হতে পারে। তো সব কিছু মিলে ওমান এবার খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা দেখেছি দু একটা ম্যাচ তার কলাপস করেছে, কিন্তু ওমানের পুরো টিমটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এখানে দেখবেন যে এখানে যত ওমানের প্রকৃত নাগরিক বলে কেউ কিছু না, তার 16 জন প্লেয়ারের সবাই 10 জন পাকিস্তানি, 6 জন ইন্ডিয়ান। রাইট, বাই বার্থ ওমান কেউ কিন্তু নেই, সবাই কিন্তু আপনার ইন্ডিয়ান, কেউ আপনার পাকিস্তানি খেলোয়াড়রা রয়েছেন। এবং কয়েকজনের খেলা আমি দেখলাম যে তাদেরকে যদি আপনি তারা যদি তাদের সেই যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেখানে যদি খেলার সুযোগটা পেতেন, আমি মোটেও কিন্তু অবাক হতাম না। আর ওমান কালকের এই ম্যাচটা যেটা আমি বলছিলাম যে এই গ্রুপ থেকে কিন্তু আপনার সুপার 4, 2 গ্রুপ থেকে সুপার 4 কনফার্ম হয়ে গিয়েছে। ওমানের সামনে যেটি ছিল যে ছোট ছোট দলগুলি হয় কি, ছোট দল বললে খারাপ শোনায়, আমি বলবো যে যারা একটু আপনার কম খেলার সুযোগটা পায় বা শক্তিমত্তায় যারা একটু পিছিয়ে রয়েছে পরিসংখ্যানে, সামর্থ্যে, সব কিছুর মধ্যে, তারা যখন এই ধরনের বড় ইভেন্টে খেলার সুযোগ পায়, তখন তাদের সামনে একটাই লক্ষ্য থাকে, সেটি হলো যে আমাকে কোনো কিছু একটা প্রমাণ করতে হবে যে আমরা যেখানে খেলতে এসেছি, নিজেকে একটা বড় বার্তা দেওয়ার একটা বিষয়টুকু থাকে। সো আমি মনে করি যে ওমান সেই বার্তাটা দেওয়ার জন্য এই ম্যাচটাকে বেছে নিয়েছিল এবং তারা এটাতে সাকসেস হয়েছে। ম্যাচ হেরেছে তারা 21 রানে ম্যাচ হেরেছে, কিন্তু রান তাড়ায় 188 রান তাড়ায় তারা অনেক সময় ধরে এগিয়ে ছিল, বা এমন সময় ছিল যেভাবে আপনি বলছিলেন যে ভারতের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল, সেটা কিছু সময়ের জন্য অবশ্যই ছিল, কিন্তু 18 বলে 40 রান এবং দরকার ছিল, এবং ভারতের মতো এত স্ট্রং বোলিং লাইনআপের বিরুদ্ধে এটা ওমান করে নিবে, সেটা টেলিভিশনের সামনে আমিও বসেছিলাম, আমি তেমনভাবে কিন্তু বিশ্বাস করছিলাম না, এবং হয়েছেও তাই। 21 রানে তারা ম্যাচটা হেরেছে। এই ম্যাচে ওমান জিততে পারেনি, কিন্তু তারা নিজেদেরকে এই টুর্নামেন্টে যে খেলতে এসেছিল একটা অংশগ্রহণকারী দল হিসাবে, সেই মেসেজটা খুব স্ট্রংলি দিতে পেরেছে। রকুল ভাই, এই শ্রীলঙ্কার সাথে আমরা গ্রুপ পর্বে হারলাম, আবার শ্রীলঙ্কায় আমাদেরকে নিয়ে আসলো সুপার 4-এ আফগানিস্তানকে হারিয়ে। সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হেরে যেত, আমাদের সুপার 4-এ আসার আর কোনো সুযোগ ছিল না। আবার সুপার 4-এ আমরা প্রথম ম্যাচটা এই শ্রীলঙ্কার বিপক্ষে খেলছি, যে শ্রীলঙ্কা যত টুর্নামেন্ট আগাতে থাকে তারা কিন্তু তত ভালো দল হয়ে যায়, তত কম্প্যাক্ট হয়ে যায়, এবং তারা 2022-এর ডিফেন্ডিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচটা কতখানি টাফ হতে যাচ্ছে? আজকের ম্যাচটা কিন্তু টাফ হবে, বিকজ বাংলাদেশ একদম খাদের কিনারে থেকে কিন্তু উঠে আসছে, আপনার ভাষায় শ্রীলঙ্কা নিয়ে আসছে এখানে। দেখেন, ক্রিকেটে কতগুলি জিনিস আছে, বা ট্রেনের, রেলওয়ের কথা বলি। আপনি রেলওয়ের নিয়ম জানেন? আপনি ধরেন স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যাবে, আরেকটা ট্রেন ওদিক থেকে আসলো, তারপরে কিন্তু যাওয়ার কথা তো ওই ট্রেনটার আগে ছেড়ে, ওটা যাবে না। লাস্ট ইন ফার্স্ট আউট, বাংলাদেশ কিন্তু এখন লাস্ট ইন করেছে কিন্তু, এবং বাই ডিফল্ট, সম্মান রেখেই বলছি মানুষ, বাই ডিফল্ট মানে বাংলাদেশ কিন্তু জিতে আসে নাই। শ্রীলঙ্কা
আমাদেরকে এনেছে এখানে তাদের ভালো ক্রিকেট দিয়ে। বাংলাদেশ উইল হ্যাভ টু, দে মাস্ট হ্যাভ ডান সাম হোমওয়ার্ক, বিকজ তাদের আগের ম্যাচে তারপরে বোলিং ইউনিটটা কীরকম ছিল, উই প্লেড ওয়ান ম্যাচ উইথ ওয়ান বোলার শট। আজকে তো তাদের করতে হবে না। ফার্স্ট ম্যাচ ফর এনি গ্রুপ ম্যাচেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ওই ম্যাচটা জিততে পারেন, ইউ আর ওয়েল আপ দেয়ার, আপনি বেরিয়ে গেলেন আর কি, স্টেশন থেকে বেরিয়ে গেলেন। তো আমি আশা করবো দিস শুড বি এ গুড ম্যাচ। আমার অন্তর বলে যে বাংলাদেশ জিতে যাক, কিন্তু আমার মাথায় কেন যিনি বলে যে শক্তিশালী শ্রীলঙ্কাই বোধহয় আমাদের বাগড়া দিবে আমাদের ভাড়াবাতে। এক্স্যাক্টলি তামিম ভাই, শ্রীলঙ্কাকে সুপার ফোরে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে আজকে, তাহলে বাংলাদেশ ফাইনালও খেলতে পারে। মানে ফাইনাল খেলার একটা ভালো সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হবে। শ্রীলঙ্কাকে হারালে যে আত্মবিশ্বাসটা হবে, সেক্ষেত্রে পাকিস্তান এখন যেই শেপে আছে, ওই দলটাকে হারানো খুব একটা কঠিন হবে বলে কি আপনি মনে করেন? আমি মনে করি আসলে শুধু পাকিস্তান না, ভারতকেও হারানোটা কঠিন হবে না। এর জন্য একটা কাজ করতে হবে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটা কাজের কথা বলতেছেন। হ্যাঁ, মানে খেলার মধ্যে কাজগুলো করতে হবে, যেগুলো দরকার আর কি, প্রয়োজনীয় ভাবে বলি আমি। তো আপনাকে একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশ যে আপনার আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু ফিল্ডিংয়ে একটা দারুণ একটা ভূমিকা ছিল, যেটা সোহান ফিল্ডিং করে রান আউট করারও। এবং কালকের ম্যাচে যেটা আপনার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে ভারতের, ওমান, সেখানেও কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে হার্দিক পান্ডিয়া। সেই ক্যাচটা না হলে কিন্তু ম্যাচটার অন্যরকম রেজাল্ট হতে পারতো, বা ওমান একটা ইতিহাস গড়তে পারতো। তো সেই রকম আপনাকে শুধু ব্যাটিং বোলিং দিয়ে কিন্তু ম্যাচ জিতা যাবে না, আপনাকে ফিল্ডিংটাও দুর্দান্ত করতে হবে। আপনার ক্যাচ ড্রপ করা যাবে না, হাফ চান্সকে ফুল চান্স বানাতে হবে। এইভাবে আপনাকে যদি ম্যাচ জিততে হয়, আমি মনে করি যে আসলে এখানে সব টিমগুলি আসলে ইকুয়াল, 19-20। আপনি ভারতকে যে খুব বেশি ভালো মনে করবেন, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সেটা কিন্তু প্রমাণ আপনার ওমান করে দিয়েছে যে ওমান যদি পারে তাহলে আমরা পারবো না কেন? আমরা নিঃসন্দেহে ওমানের চেয়ে বেটার টিম, সেই সুযোগ আছে। আমার মনে হয় যে খেলোয়াড়দের একটু মনোসংযোগটা একটু 100-র জায়গায় 120 ভাগ দেওয়া উচিত। রাইট, কায়সার ভাই, যেটা রকিবুল ভাই বললেন যে বাংলাদেশ লাস্ট ম্যাচে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একটা বোলার শর্ট ছিল, দুজন পার্ট টাইম বোলারকে দিয়ে বল করানো হয়েছে, শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান। এই দুজনেই আসলে 4 ওভারে 55 রান কনসিড করেছিল, যেই জায়গাটা ল্যাক করেছে। বাট বাকি রেগুলার বোলাররা ভালো বোলিং করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হবে, অন্তত পক্ষে বোলিং ডিপার্টমেন্টটা কেমন হবে? স্ট্র্যাটেজি কেমন হবে সে বিষয়ে আসার আগে জাস্ট যদি একটু যোগ করি যে পরিসংখ্যানে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে এখন পর্যন্ত শ্রীলঙ্কার চেয়ে। কিভাবে? সাম্প্রতিক পরিসংখ্যানে শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে এসেছে, 2-1 হারিয়ে এসেছে। এবং সেই ম্যাচের সেই সিরিজের যে দলটি খেলেছিল, এবারের এশিয়া কাপে কিন্তু একই দল খেলছে, প্রায় একজন দুজন কিন্তু চেঞ্জ এসেছে। সো শ্রীলঙ্কার রাতারাতি এমন বড় কোনো দল হয়ে যায়নি যে তাদেরকে হারানো যাবে না। হ্যাঁ, তারা বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ম্যাচটা ভালোভাবে জিতেছে, বাংলাদেশের ব্যাটিংটা সেখানে মোটেও ভালো হয়নি। সব কিছু মিলে শ্রীলঙ্কার দলকে যে হারানো যাবে না, আমি মনে করি না যে এত স্ট্রং কোনো পজিশনে তারা রয়েছে বা এত স্ট্রংলি তারা এই পর্যায়ে চলে এসেছে। সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচটাকে যদি আপনি ধরেন, আমার কাছে মনে হচ্ছে যে শ্রীলঙ্কার ফর্ম এই টুর্নামেন্টে ভালো, বাংলাদেশের ফর্মটা এই টুর্নামেন্টে তেমন ভালো না। কিন্তু তারপরেও আমি মনে করি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আজকের এই ম্যাচটা একটা 50-50 একটা পর্যায়ে যেতে পারে। আর ফিরে আপনার স্ট্র্যাটেজি প্রসঙ্গে আমি সবসময় মাদি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে আপনাকে ব্যাটিং বোলিংয়ের সমান ভারসাম্য নিয়ে নামতে হবে। আপনি কোনো একটা স্ট্রং করার জন্য আরেকটাকে দুর্বল করলে আপনি কখনোই কিন্তু ম্যাচ জিততে পারবেন না। সো আমি বিশ্বাস করি এখন পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ যে একাদশ নিয়ে খেলেছিল, সেখানে 4 জন জেনুইন বোলার নিয়ে খেলেছিল এবং 2 জন পার্ট টাইমার বোলারকে দিয়ে আপনার পুরো বোলিং কোটাটা শেষ করেছিল। দ্যাট ওয়াজ রং স্ট্র্যাটেজি। ম্যাচটা বাংলাদেশ জিতেছে, কিন্তু স্ট্র্যাটেজিটা রং ছিল। আর আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ম্যাচে সেই ভুল থেকে বাংলাদেশ দল অবশ্যই বেরিয়ে আসবে। সো আমি সবসময় বিশ্বাস করি একটা একাদশে 5 জন জেনুইন বোলার এবং 6 জন ব্যাটার। 5 জন জেনুইন বোলারের মধ্যে আপনার অন্তত 2 জনকে এমন একটু অলরাউন্ডার থাকতে হবে যারা একটু ব্যাটিং করতে পারে, এবং সেটা কিন্তু আমাদের রয়েছে। শেখ মাহাদি ক্যান ব্যাট, রিশাদ ক্যান ব্যাট, এবং সে ছক্কাও হাতে পারে, নাসুম ক্যান ব্যাট। তো 7-8-এ আপনার তারা 2 জন যদি ব্যাট করতে পারে এবং প্রথম থেকে 6 নম্বর পর্যন্ত যারা ব্যাটার রয়েছেন তারা যদি তাদের কাজটুকু ঠিক মতো করতে পারেন, আমি মনে করি যে এই উইকেটেও বাংলাদেশ বড় একটা স্কোর করতে পারে। যে 1 থেকে 6 জন ব্যাটার যদি আপনার ফেল করে, তাহলে আমি মনে করি যে ধারাবাহিকভাবে যদি ফেল করে, তাহলে আমি মনে করি যে তাদের নামের আগে বা পিছে ব্যাটসম্যান, এই কথাটা তুলে নেওয়াটা উচিত। রকিবুল ভাই, আমরা যেটা বলছিলাম যে যেহেতু দুবাইতে খেলাটা হবে, স্পিন ট্র্যাক আমরা জানি, স্লো অ্যান্ড স্ল্যাগিশ, তো এই জায়গাটায় অন্যান্য দলগুলোকে দেখেছি আমরা 3 জন স্পিনার নিয়ে খেলা। শামীম পাটোয়ারি, সাইফ হাসান, 2 জনই স্পিনার, বাট দে আর পার্ট টাইম বোলার।
তো এই জায়গাটাতে আপনি কি এক্সট্রা স্পিনার মানে শেখ মেহেদিকে নিতে চান? আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজটা দেখি, সেখানে মানে শেখ মেহেদি মানে আউটস্ট্যান্ডিং বোলিং করে এসেছিল। তো শেখ মেহেদিকে আপনি এই স্কোয়াডে যদি ঢুকাতে চান, ঢুকালে কার জায়গায় ঢুকাবেন? শেখ মেহেদি না, মাহাদি ওর নাম। তো সেটা হলে আমাদের কিন্তু ওই বোলিং ইউনিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে নাকি কাসার বলছিলেন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বোলার্স, 5 বোলার। বাদ দিবেন কাকে? এখন বাদ দিবেন কাকে, ইটস এ মিলিয়নার। এখন যদি ইমনকে আপনি সরাতে চান, ইমন তো অলরেডি আগের ম্যাচে ছিলই না, ছিল না, এই ম্যাচও আনেন না। এখন বোলিংয়ের মধ্যে কারে সরানো যেতে পারে? আপনি শেখ মাহাদি যদি আসে তাহলে অবভিয়াসলি আপনাকে একজন ব্যাটার সরাতে হবে। সে তালিকায় আমি মনে করি যে সবচেয়ে মানে আপনি সরানোর তালিকায় রয়েছে জাকির আলী, সাইফ হাসান। আমি বলি সাইফ হাসান গত ম্যাচে আপনার 30 রান করেছেন, 28 বলে 30 রান করেছেন। 28 বলে 30 রান একজন ওপেনারের কাজ না টি20তে। দিস ইজ নট টেস্ট ক্রিকেট অর দিস ইজ নট ওয়ান ডে ক্রিকেট। আপনি যখন 28 বল খেলে ফেলবেন তখন আপনার ব্যক্তিগত রান হওয়া উচিত 60 রান বা আপনার অন্ততপক্ষে 50 রান। না কাসার ভাই, ব্যাপারটা যদি একটু অন্যভাবে দেখি, যেখানে আগের অন্ততপক্ষে 12-14 ইনিংসে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ থেকে একটা 50 আসে নাই, সেখানে সাইফের এই 30 রান বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটাকে অন্ততপক্ষে পুরো পাওয়ার প্লে খেলার সুবিধাটুকু তো করে দিয়েছে অ্যাটলিস্ট। আমি আপনাকে জাস্ট একটা জিনিস যোগ করি, সেটি হলো যে আপনি 40 বলে বা 45 বলে 50 রান করে সেই ওপেনিং জুটি আমার প্রয়োজন নেই। তাহলে আপনি আমাকে বলেন আপনি ওপেন করাবেন কাকে দিয়ে? আচ্ছা সাইফকে বাদ দিলাম, আপনি টি20 খেলবেন, টি20 স্টাইলে ওপেন মাদি। আমি একটু তর্কটা শেষ করি। আপনি ওপেনিং করানোর জন্য আপনার দলে অনেক রয়েছেন, দেখে আপনি কোনো একজনকে যে যিনি আপনার ওয়ান ডে স্টাইলে টি20 খেলেন বা টেস্ট স্টাইলে টি20 খেলেন, তাকে আপনার টি20তে নামিয়ে খেলাটা নষ্ট করার কোনো মানে হয় না। ওপেনারের কথা বলছেন আমি বলবো যে লিটন দাস কেন ওপেন? উনি ওপেন করেছেন, এর আগে ওপেন করেছেন। আর ওয়ান ডাউন ব্যাটার মানেই কিন্তু আপনি ওপেনাররা যদি প্রথম বলে আউট হয়ে যান তাহলে ওয়ান ডাউন ব্যাটসম্যান তো আপনার ওপেনারের কাজটুকু করবেন। সো আপনি ওপেনার খুঁজতে গিয়ে বাইরে থেকে কাউকে এনে আপনি যিনি টুকটুক করে খেলবেন, তারপরে আপনি আপনার 40 বলে 50 রান হবে, দলের স্কোর হবে, সেখানে আপনি সামনে বাড়তে পারবেন না। সো অবশ্যই উচিত আমি মনে করি যে লিটন, যদি আপনি ওপেনিং খুঁজতে চান এখান থেকে, তাহলে তানজিদ হাসান তামিমের সঙ্গে লিটন দাস ক্যান ওপেন। আর ওয়ান ডাউনে আপনি তাহিদ হৃদয় ব্যাট করতে পারেন ইফ ইউ সিলেক্টেড হিম ইন 11। আপনি কি একমত রকুল ভাই? টি20 ক্রিকেট হলো উন্মুক্ত খেলা, ইটস এন ওপেন গেম, ইউ ক্যানট প্রেডিক্ট। যেটা নাকি কাসার বললেন, ইয়েস ইউ হ্যাভ এ ব্যাটিং অর্ডার বাট সিচুয়েশন ডিমান্ডস ওকে টেক হিম আউট, সেন্ড হিম ইন। একটা কথা আছে, তাকে পাঠাতে হবে। মাহাদি দেখবেন মাঝে মাঝে উপরে ব্যাটিং করতে চলে আসে, কেন? আর যেটা নাকি বলে লিটন, যে নাম্বার 3 ব্যাটিং করে সে তো নেক্সট বলে যেতে পারে, সেকেন্ড বলে যেতে পারে। তো আমি জানি না লিটন তার ওই জায়গার থেকে এই করবে কিনা বা অল্টারনেটিভ কী রাখবে। বাট অল সেড অ্যান্ড ডান, ফার্স্ট থিং ফার্স্ট, 5টা বোলার আমার কে হবে? আপনি 300 রান করেন বাট ইউ ডোন্ট হ্যাভ বোলার্স, ইউ লুজ দ্য ম্যাচ। তো ওই জায়গায় আপনাকে ঠিক করতে হবে। আপনার স্পিনার আছে লেফট আর্ম। সাইফকে বসাতে চান, সেই জায়গায় শেখ মেহেদিকে খেলাতে চান? শেখ মেহেদিকে আমি চাচ্ছি, কারণ শেখ মেহেদি ইজ এ ক্লিন হিটার, ইজ গট এ স্ট্রং হার্ট। বাট এটা খুব কষ্ট হবে সাইফের জায়গায় করতে। বাট সাইফের লাস্ট পারফরমেন্সে দেখে তাকে যদি আমরা বোলার হিসেবে কনসিডার করে থাকি, ওটা কিন্তু তার জন্য ক্ষতিকারক হয়েছে। উই শুড হ্যাভ কনসিডার হিম এজ এ ব্যাটার। বেরিয়ে দেবো। এখন সাইফ যদি খেলে তাহলে সাইফ ক্যান ওপেন। It's not that the number 3 batsman can open or number 4 open. It's a flexible batting order. But ডিপেন্ড করবে আপনি আগে ব্যাটিং করতেছেন না পরে ব্যাটিং করতেছেন, ওইটাও একটা ফ্যাক্টর আছে। আপনি ধরেন পরে ব্যাটিং করবেন, অপোনেন্ট টিমকে আপনি 130-এর মধ্যে আটকে রাখছেন, দেন ইউ হ্যাভ এ ডিফারেন্ট প্ল্যান অফ ব্যাটিং। কী প্ল্যানে ব্যাট করবেন, সেট ব্যাটিং অর্ডারে যাবেন কি না, একটু একজন ধরে খেলে তাকে উপরে রাখবেন কি না। আর যদি দেখেন না আমাকে চেস করতে হবে 170, 180, তখন তো আপনার মারকুটে ব্যাটসম্যানগুলোকে আপনার সামনে দিয়ে দিতে হবে। গো অ্যান্ড এক্সপ্রেস অ্যাটাক দেখে বিকজ তা না তো উপায় নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ওভার রেটে রান রেটে যদি পিছিয়ে থাকতে থাকেন, দেন ইউল ল্যান্ড আপ যে 15 রান করে লাগবে হয়তো 5 ওভারে লাস্ট হিসেবে। সো এখানে লট অফ ক্যালকুলেশনস করে গেল। বাট আমি যেটা এক্সপেক্ট করবো, আমার বিশ্বাস সবাই আমরা করি, লেট দ্য প্লেয়ার্সকে নট পুট এনি আন্ডার প্রেশার, নট দ্য টিম ম্যানেজমেন্ট, নাথিং। দে লেট দেম এক্সপ্রেস দেমসেলভস। তারা দে আর গুড প্লেয়ার্স, ফাইন। এখানে জাকির আলীর ব্যাপারটা আমি জানি না, জাকির আলীকে আমরা আজকের ম্যাচে দেখবো কি দেখবো না, বিকজ হি কাট এ ভেরি সরি ফিগার। কেন এমন হলো জাকির আলীর উপর? আমি যদি বেট করতে হয় কোনো দিন, তো আমি জাকির আলীর উপর বেট করব। ই ক্যান রিয়েলি ক্লিন হিটিং প্লেয়ার। নাও কামস হোয়াট, না আপনি বোলিং অ্যাটাকে কাকে দিয়ে ওপেন করবেন? আপনি বলছেন স্লো উইকেট, দুবাইয়ের ওখানে স্লো বলতে তো ওরকম স্লো না,
কম্পারেটিভলি হতো, আমরা এখনো দেখি না ওরকমভাবে, অত পরোক্ষ করি নাই। দুবাইতে খেলা হয়েছে, আমরা দেখেছি ভেরি ভেরি স্লো উইকেট, ডেফিনেটলি স্লো উইকেট। তো স্লো উইকেট হলে তো স্পিনার আধিক্য একটা থাকতে পারে। তো 3-4টা স্পিনার নিয়ে খেলেছে যারা দুবাইতে খেলেছে। তো সেইখানে আজকে কোন টিম কী, বাট ইউ ক্যানট টেক আউট ইউর বেস্ট বোলার, সেটা স্পিনিং উইকেট হোক আর পেস বোলিং উইকেট হোক, বেস্ট বোলার ইজ বেস্ট বোলার। সো বাট আমার বক্তব্যটা হলো বিফোর আই সিলেক্ট মাই ব্যাটিং ইউনিট, আমাকে, কারণ ব্যাটিংয়েটা আমার ফ্লেক্সিবিলিটি থাকবেই, বাট আমার বোলিং ইউনিটটাকে ঠিক করতে হবে। আর একটা কথা আছে জন স্নোর, মনে রাখবেন, জন স্নো এই বোলারদেরকে উৎসাহিত করার জন্য জন স্নো তার বইতে লিখেছেন যে ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ডস, ইজ এ ব্যাটার্স হু অলওয়েজ গেট দ্য অ্যাডমিরেশন। তো প্রশংসা খালি ওদেরই করা হয় ব্যাটিং, ক্রিকেট ইজ এ ব্যাটার্স গেম। বাট মনে রাখবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য বোলার্স হু উইন দ্য ম্যাচ, বিকজ আপনি 400 রান করলেও আপনার যদি বোলার না থাকে ইউ ক্যানট উইন দ্য ম্যাচ। সো ইট ইজ দ্য বোলার্স, আমি স্টিক করতেছি এখনও যে আমার বোলার আজকে আমাদেরকে করতে হবে, ম্যাচ জিতে গেলে বোলাররা জিতে যাবে। আমি ভাই, তাহলে আপনি যদি একাদশটা বানান, রকিবুল ভাই এবং কায়সার ভাই দুজনেই একটা জায়গায় একমত, বাট রকিবুল ভাই আবার একটা জায়গায় প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জাকের আলী অনেকের ব্যাপারটা, দ্য ফিনিশার রোলটা যেরকম তার কিছু লিমিটেশনসের কারণে অন্ততপক্ষে আফগানিস্তান ম্যাচে আমরা জাকের আলী অনেককে সেই জায়গায় দেখে নেই। তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জাকের আলী অনেক রান করেছেন, বাট ফিনিশাররা যেরকম করেন, আপনি যদি মোহাম্মদ নবীর 22 বলে 60 রানের ইনিংস দেখেন, অথবা অন্যান্য দলগুলোতে সেদিন ইনফ্যাক্ট কামিন্দু মেন্ডিসেরও ইনিংসটা আফগানিস্তানের বিপক্ষে ভেরি ভাইটাল, বাট আমাদের এই জায়গা থেকে সেই ভাইটাল ইনিংসটা আসে না। নুরুল হাসান সোহান দলে এসছেন, তিনি আবার জাকের আলী অনেকের পরেই ব্যাট করেন। তাওহিদ হৃদয়ের পারফরমেন্স নিয়ে আসলে কথা হচ্ছে, তাওহিদ হৃদয় কি মানে বাংলাদেশের আজকের ম্যাচের একাদশে থাকতে পারেন, বা আপনি কি তাকে রাখতেন? আমি মনে করি যে থাকতে পারে, এবং আমি অবশ্যই রাখতাম তাকে। সে একজন কোয়ালিটি প্লেয়ার, তার কিন্তু হাতে স্ট্রোক আছে, বাট সে একটু অফ ফর্ম আছে। তারপর আমি মনে করব যে আপনার সাইফ হাসান এবং এই শামীম হোসেন পাটোয়ারির থেকে অনেক বেটার আমি মনে করি। তো আর যেটা চেঞ্জের কথা বললেন, যেটা লাস্টে রকিবুল ভাই বললো যে জাকের আলী, আমার কিন্তু জাকের আলীর উপরেই এটা আছে, এই জন্য যে জাকের আলী কিন্তু আগের পারফর্ম আমরা দেখতে পারিনি। গত 2 ম্যাচ কিন্তু সে খেলতেছিল, বাট তার স্ট্রাইক রেট কিন্তু 100-র কাছাকাছি। তো 100-র কাছাকাছি স্ট্রাইক রেট দিয়ে কিন্তু টি-20 ম্যাচ জেতার সম্ভব না। তো আবার আরেকটা পাশাপাশি একটা জিনিস ছিল, জাকের আলী কিন্তু বারবার বসে যাচ্ছিল ব্যাট ধরে। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে সম্পূর্ণ ফিট না সে, তো যে একটা আনফিট খেলোয়াড়কে নিয়ে আসলে খেলাটা কতটুকু মানে সুবিধা হবে আমি সেটা বুঝতে পারছি না। আর এই ঝুঁকিটা নেওয়াটাও কি উচিত হবে কিনা তাও জানি না, যদিও আপনাকে দল থেকে বলা হয়নি যে সে অসুস্থ আছে কিনা বা সে সম্পূর্ণ ফিট আছে কিনা। ইনজুরি কিন্তু একটা ব্যাপার আছে, বড় ব্যাপার। যদি জাকের আলী অনেককে না খেলান, সেক্ষেত্রে শাক মাহাদি তো খেলছে এই জায়গায়, রাইট? মানে একটা ইনক্লুশন শুধুমাত্র যদি একটা চেঞ্জ হয় তাহলে এটাই হইতে পারে আমার দৃষ্টি থেকে আর কি। আমি এই ক্ষেত্রে এই সাইফকে আর ইয়েকে শামীম হোসেন পাটোয়ারিকেও দলে রাখবো। আপনার তাহলে স্টার্টিং 11 কি, মানে স্টার্টিং 11 বলতে এটা তো আর মানে সেরা একাদশ কি হচ্ছে? আমার সাথে সেরা একাদশ যেটা আমি বললাম যে 5 জন জেনুইন বোলার এবং 6 জন ব্যাটার, আমি আপনাকে পুরো একাদশটা বলে দিতে পারি। লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, সোহান, এই 6 জন আপনার একদম পুরো জেনুইন ব্যাটার। আর তারপরে আপনার 2 জন অলরাউন্ডার হিসেবে আসতে পারেন, শেখ মাহাদি এবং রিশাদ হোসেন, যারা ব্যাটিংও জানেন। আর সেই সঙ্গে যদি আপনি করেন, নাসুম আহমেদ তো অবভিয়াসলি চয়েস, কারণ হলো যে গত ম্যাচে তিনি যে পারফরমেন্স করছেন তাতে তাকে অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট রেখেই আপনাকে একাদশ সাজাতে হবে। আর বাকি রইলেন 2 জন পেসার। 2 জন পেসারের মধ্যে আমি আনবো সবচেয়ে অভিজ্ঞ যে 2 জন, তাদেরকেই আনবো, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। সো আমার একাদশ এটি। রকুল ভাই, আপনি কি কায়সার ভাইয়ের এই একাদশ? ইটস এ ভেরি গুড অপশন, ইটস এ ভেরি গুড অপশন। মানে ইপস অ্যান্ড বাটসের খেলা ক্রিকেট, এটা হলে এটা হতে পারতো, ওটা হতো। আমার তো মনে হয় না যে সাইফ হাসান এই ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে ড্রপ করবে। দ্যাটস এ চয়েস, দ্যাটস অ্যান অপশন। ওখানে কি হয়, কাঠের ওপর হলে আপনি কী করবেন? ধরেন আপনি দুবাইতে খেলা করতেছি, খেলা হবে, এখন বৃষ্টি হয়ে গেছে, হতেই পারে বৃষ্টি বা কোনো কারণে কী হয়েছে, ওই একটা ম্যাচের মতন যদি 1 ঘন্টা পরে খেলা শুরু হয়, যদি আজকে ওই হ্যান্ডশেকের সমস্যা হবে না, তো তখন কী করবেন? সো দেয়ার ইজ অপশনস, ইজ অলওয়েজ ইজ দেয়ার। বাট আমি লিটনকে দিয়ে ওপেন করাইতে চাচ্ছি না, বিকজ ইউ নো ওয়াই, ইফ লিটন ওপেন্স মেবি দ্য অপশন ইফ বাংলাদেশ ব্যাটিং ফার্স্ট। ওকে, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, ইয়েস লিটন ইউ গো ফ্রেশ। বাট লিটন যদি বিশ্বকাপ উইকেট কিপিং করে আসে, তারপরে এসে অ্যান্ড ইজ দ্য ক্যাপ্টেন, এসে আবার প্যাড আপ করো,
15 মিনিটও সময় পাওয়া যায় না, এরকম 20 মিনিটের মধ্যে মাঝখানে 20 মিনিট দেয়, তাহলে হয়তো একটু তার একটা এক্সস্টন বা একটা মেন্টালি একটা ইয়ে, হ্যাঁ তাও ডিপেন্ড করবে। এবার বললাম না ইফসেন বার্টসের খেলা, যে অপোনেন্ট কত টোটাল করেছে, যদি করছে ধরেন 120 রান, লিটন চা খাবে আর কফি খাবে, নর্মাল টিম যাও। আর দুই জায়গায় না, হয়তো গো ফর অ্যাটাক। লিটন ওয়েন ইন ইজ মুড, আমি কাসারের সাথে 100% একমত। কোন জায়গায় লিটন ইজ এ প্লেয়ার, যে যখন খেলে মন্ত্রমুগ্ধের মতো আমরা দুজন খেলা দেখি, তো কী খেলা খেলছে। অ্যান্ড দ্য ডে হি উইল ফায়ার, বাংলাদেশ ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ দ্য ম্যাচ, এটাও ঠিক। এবং টপ উপরে যদি আমাদের টার্গেট বড় থাকে, there is a very good option for Liton to go there. Or Sohan. Sohan can open. Sohan can bat anywhere. Okay. He is a 360-degree player also. বুঝছেন, খুব বলেন এই বলেন, বাট গিভ হিম এন অপরচুনিটি। পারমিউটেশন কম্বিনেশন কে বাংলাদেশ দল যাবে বা আদৌ কি একটা সেটেল টিম? সিচুয়েশনাল ডিমান্ড, সিচুয়েশনাল ডিমান্ড। আপনি এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে ধরেন আপনার প্রতিপক্ষ একটু অবাক হয়ে যায়। আপনি যদি প্রতিপক্ষ আপনাকে মুখস্থ করে ফেলে এবং তারা জানে যে এরপর এটা আসবে, এরপর এটা আসবে, তখন দেখবেন যে আপনি প্রতিপক্ষকে চমক দিতে পারছেন না। সো এই ধরনের ম্যাচে আপনাকে যদি জিততে হয় তাহলে প্রতিপক্ষকে এমন সিচুয়েশনে তৈরি করে দিতে হবে যার জন্য তারা প্রস্তুত না, তখন দেখবেন আপনি এগিয়ে যাবেন। আর যেটা আমরা সবসময় বলি যে আপনি টি-20 ইন স্প্যান খেলাটা শেষ হয়ে যায়, এখানে আপনি যত বেশি সময় ধরে নিয়ন্ত্রণটা নিজের কাছে রাখবেন ততই কিন্তু আপনি এগিয়ে থাকবেন। যেই নিয়ন্ত্রণটা আপনি হারাবেন আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। সো শ্রীলঙ্কা খুব ভালো মুডে রয়েছে, ভালো ফর্মে রয়েছে, টানা 3টা ম্যাচ জিতে তারা এখানে এসেছে। তাদেরকে চমকে দেওয়ার জন্য আমি মনে করি যে বাংলাদেশ নিড টু প্লে সাম ক্রিকেট হুইচ ইজ ফ্রম আউট অফ দ্য বক্স। তামিম ভাই যেই কথাটা দুজন বলছেন, রকিবুল ভাই এবং কায়সার ভাই, ওনারা মানে কায়সার ভাই তো তবু লিটনকে দিয়ে ওপেন করিয়েছেন, রকিবুল ভাই আরো আউট অফ দ্য বক্স, ইফ ইট ইজ নিডেড, যে সে আসলে সোহানকে দিয়েও ওপেন করাতে চান। আপনার কাছে কি মনে হয় যে এরকম কিছু হতে যাচ্ছে, ওর সাইফ হাসান খেলবে না, লিটন ওপেন করবে, সাইফের জায়গায় শাক ঢুকবে, তারপর হচ্ছে আপনার যা ছিল ওইভাবেই থাকবে, এরকম মনে হয়? আপনাকে আসলে ম্যাচ জয়ের জন্য যে কোনো পরিকল্পনাই করা যেতে পারে, যেটা রকিবুল ভাই বললো যে সোহানকে দিয়ে ওপেন করানো যেতেই পারে। আপনাকে সব প্লেয়ারকে যে কোনো পজিশনে খেলার জন্য রেডি থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে আপনাকে যেটা আরেকটা কথা বললো যে রকিবুল ভাইয়ের সাথে এই বিষয়ে আমি সম্পূর্ণ একবার একটা বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি, যেটা হলো যে লিটন দাস ভালো খেললেই বাংলাদেশ জিতে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই যে লিটন দাস ভালো খেললেই জিতে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লিটন দাস ভালো খেললো, সেঞ্চুরিও করলো, দেখা গেলো 180 করলো, বলারও বাজে বোলিং করলো, বাট ক্যাচ ফেলে দিল, সেক্ষেত্রে আপনার কী হবে? সেক্ষেত্রে তো আপনার ম্যাচ লুজ হবে। এক লিটন দাসের উপর নির্ভর করলে কিন্তু হবে না, টোটাল টিমকে ভালো খেলতে হবে, যেটা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ করেছে, যে টোটাল টিম হয়ে খেলেছে। তো এরকম যখন মনোভাব থাকবে যে আমি ওর সাথে জিতবো, তখন কিন্তু জিততে পারে। তাদের 100% দিতে হবে, 100% বেশি দিয়ে, আমি বলছিলাম যে 120% দিতে হবে, সেই ক্ষেত্রেই জিততে পারে। পাশাপাশি আপনার সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে, একমাত্র লিটন দাসের উপরেই নির্ভর করলে হবে না। স্পিন ডিপার্টমেন্টে যদি একটু আসি, বেসিক্যালি সংযুক্ত আরব আমিরাতের খেলা মানেই হচ্ছে স্পিনারদের একটা আধিপত্য থাকে সব দলেই। 3টা স্পিনার তো মিনিমাম, 4টাও খেলানো হয়েছে। আফগানিস্তান তাই করেছে, গাজনফারকে দলে রেখেছে, 4টা স্পিনার খেলেছে। ইন্ডিয়ারও সেই লাক্সারিয়াস আছে। শ্রীলঙ্কার যদি আপনি দেখেন যে ভানিন্দু হাসারাঙ্গা, তার সাথে মাহিজ তিকসানা এবং দুনিত ভেলা লাগে, এই হচ্ছে তার স্পিন অ্যাটাক। এবং দুশ্মন চামিরা এবং তুষারা আর 2 পেসার, মানে তার বোলিং অ্যাটাক ফর্মিডেবল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার স্পিন অ্যাটাকের তুলনামূলক বিচারটা আপনাকে করতে বলি, সেটা কীভাবে রেট করবেন? অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে শ্রীলঙ্কার স্পিনারদের দিয়ে তারা এই যে 3টা ম্যাচ জিতেছে, সেখানে স্পিনাররা অনেক বড় ভূমিকাটা রেখেছেন এবং এই উইকেটে কেমন বোলিং করতে হবে সেটাও তারা কিন্তু ভালোভাবে করে দেখিয়েছে। বাংলাদেশ দল কিন্তু আপনার জাস্ট শুধু আপনি আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচে আমরা জিতেছি সেখানেই স্পিনাররা ভালো বোলিং করেছেন, রিশাদ এবং নাসুম। কিন্তু এর আগের ওভারটা, যে আগের ম্যাচটা যেটা আপনি হংকংয়ের সাথে, সেখানেও কিন্তু রিশাদ খুব একটা ভালো বোলিং করেননি। শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানেও রিশাদ ভালো বোলিং করেননি। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে একদম পুরা স্পিনারদের কাছ থেকে যে কমপ্লিট একটা প্যাকেজ যেটি প্রয়োজন, সেটা বাংলাদেশ সবগুলো ম্যাচে পায়নি। ওয়ারেজ আপনি যদি তুলনাটা শ্রীলঙ্কার দিকে করেন তাহলে দেখবেন আপনি শ্রীলঙ্কার যে আপনার স্পিনাররা যারা রয়েছেন, সেখানে শুধু ওয়ালেলাগে বাদ দিলে, ওয়ালেলাগের সেই লাস্ট ওভারটা বাদ দিলে, আপনি এর আগের পর্যন্ত তারা কিন্তু খুব ভালো মতো কমপ্লিট একটা প্যাকেজ হিসাবে তারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। আর আজকে তিকসানা খেলবেন, তিকসানার বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ভালো বোলিং করে থাকেন। আর যেটি বললাম যে বাংলাদেশের বোলিংয়ে আপনি স্পিনে কিন্তু সেরকম অপশনও কিন্তু নেই।
আপনি এমন না যে আপনার বেঞ্চে আরও দুজন স্পিনার বসে রয়েছেন এই কারণে আপনি তাদেরকে এনে খেলিয়ে দেবেন। আপনি বেঞ্চে কিন্তু শুধুমাত্র একজনই রয়েছেন, সাইফুদ্দিন। সাইফুদ্দিনকে যদি আপনি খেলাতে পারেন তাহলে এখানে আপনাকে একজন স্পিনারকে কমাতে হবে, কিন্তু যে উইকেটে খেলা হচ্ছে সেখানে আপনি 3 জন স্পিনার আপনাকে মাস্ট নিতে হবে। হয়তো আপনি বলতে পারেন যদি আমাদের স্কোয়াডে আরেকজন স্পিনার থাকতো তাহলে হয়তো বাংলাদেশ এখানে 4 জন স্পিনার নিয়েও খেলতে পারতো। সেক্ষেত্রে আপনি একজন পেসারকে কমাতে হতো অথবা একজন ব্যাটারকে কমিয়ে এখান থেকে এই লাক্সারিটা দেখাতো কিনা বাংলাদেশ, মানে আমি ঠিক বিশ্বাস করি না। তারপরও আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মাহাদি, সেটি হলো আপনার 1 থেকে 6 নম্বর ব্যাটারদের মধ্যে যদি 2 জন ব্যাটার অন্তত ভালো স্কোর না করতে পারেন, 180 অথবা 200-এর উপর স্ট্রাইক রেট না রাখতে পারেন, তাহলে আপনি বড় স্কোর কিন্তু পাবেন না। কারণ 6 জন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর আপনি 7 নম্বর এবং 8 নম্বরের ব্যাটারের কাছ থেকে যদি ভালো স্কোরের আশা করেন, তাহলে আমার মনে হয় যে আপনার বেসিক থিংসেই ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি 1 থেকে 6 নম্বর পর্যন্ত আমি 6 জনকে খেলতে বলছি তা কিন্তু না, আপনি 2 জন ভালো খেলবেন এবং শেষের দিক থেকে একজন একটু ক্যামিও ইনিংস খেলবেন, তাহলে দেখবেন আপনি 160-170-র মতো স্কোর হয়ে যেতে পারে। আধুনিক টি-20-তে এখন সবচেয়ে বড় যে ফর্মুলাটা এসেছে সেটি হলো 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে ব্যাটার থাকবেন তারা কিন্তু আপনি ধরে নেন গড়ে তারা 20টি করে বল খেলবেন। 120 বলের খেলা 6 জন যদি 20টি করে বল খেলেন তাহলে কিন্তু আপনি 7-8-এর ব্যাটার আপনার প্রয়োজন হচ্ছে না। এই 6 জনকে মধ্যে যদি আপনি 120 বল ভাগ করে দেন তাহলে প্রত্যেকে পাচ্ছেন 20টি করে বল। আপনি দেখেন ভারত কিন্তু জাস্ট এই অ্যাঙ্গেলে ক্রিকেটটা খেলছে বা এই ফর্মুলাটা নিয়ে খেলছে। অভিষেক শর্মা খেলতে নেমেই 11 বলে 32 রান করছেন, তারপরে 20 বলে তিনি যখন খেলে ফেলছেন তখন দেখবেন আপনি তার স্ট্রাইক রেটটা 11 বলে 30 যখন হয়ে গেছে তখন 20 বলে তিনি 200-এর উপর স্ট্রাইক রেট যাতে তার থাকে সেই চেষ্টাটুকু করছেন। দ্যাট মিনস আপনি 20 বল খেলাটার পরে যদি আপনি সুযোগটা থাকে তখন স্ট্রাইক রেট আরও বাড়াবেন, আর 20 বল খেলার আগ পর্যন্ত আপনার স্ট্রাইক রেটটা কিন্তু 200-এর উপর নিয়ে যেতে হবে। এই কারণে ভারতের আপনি দেখবেন যে শুরুর দিকের 1-2 ব্যাটার যদি ফ্লপ হোক যান তারপরেও তারা কিন্তু সেই স্ট্রাইক রেট রেখেই তারা খেলতে থাকে এবং স্কোরটা এই কারণে বড় স্কোর হয়। সো এই ফর্মুলায় যদি আপনি না সামনে বাড়েন, যদি মনে করেন যে আমি 40 বলে 50 রান করবো ওপেনিং জুটিতে, তারপর আমি ঠুকঠুক করে খেলবো এবং শেষের দিকে মারবো, এটা সবসময় বাংলাদেশ পারে না। আপনাকে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে। আমি জানি না বাংলাদেশ দল এখন কোন প্ল্যানিংয়ে যাচ্ছে, বাট আপনাকে টি-20-তে টিকে থাকতে হলে অবশ্যই নিজস্ব ব্র্যান্ডের একটা তৈরি করতে হবে, যে ব্র্যান্ডটা অলরেডি ভারত তৈরি করে ফেলেছে, যে ব্র্যান্ডটা অলরেডি আফগানিস্তান তৈরি করে ফেলেছে। আফগানিস্তান কিন্তু ভারতের ব্র্যান্ডের ক্রিকেট খেলে না। আফগানিস্তান দেখবেন সেটাই করে যে পাওয়ার প্লেতে তারা একটু কম উইকেট হারালো, মিডল ওভারগুলো তারা একটু রিস্ট্রাকচার করলো এবং শেষের 3 ওভার বা 4 ওভারে গিয়ে তারা একদম ফ্লাম্বাইন্ড খেলবে, যেটা করেছে দেখিয়েছে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে। 137 রানের মতো ছিল তারা 19 ওভারে, 1 ওভারে তারা রান নিয়েছে 34 রান। সেটা কিন্তু আপনি সব দলের পক্ষে সম্ভব না। সো নিজস্ব ব্র্যান্ড নিজে তৈরি করতে হবে। সব দলের পক্ষে সম্ভব না, আমার ধারণা সব দিনেও সম্ভব না। আচ্ছা, একটা অপশন আমি সাজেশন হিসাবে জানতে চাই, ডু ইউ থিঙ্ক দ্যাট সাইফুদ্দিন ক্যান বি এ বেট? He is a hard-hitting left-arm batsman. I don't think so. আমি এগ্রি করি না। And right umpire. প্রশ্নটা রাখছি আমি এখানে তোমার পক্ষ থেকে। আপনাকে একজন পেস বোলার কাকে বসাবেন আপনি, তাসকিন অথবা মুস্তাফিজ, নাইলে কি আপনি একজন পেস বোলার নিয়ে খেলবেন? সো আমার মনে হয় যে বাংলাদেশ দল এত বেশি পরীক্ষা নিরীক্ষা এই ম্যাচে যাবে না। সাইফুদ্দিন ইজ এন অলরাউন্ডার। অলরাউন্ডার মানে বলা হয়। I will take him as a 60% batter. And I'll drop one batsman. Bowling all-rounder. Definitely. Bowling all-rounder. Bowling all-rounder. কিন্তু সেই লাগছে হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি সাইফুদ্দিন নন। আমার কাছে 20 ওভারের খেলা মাহাদি, দেখা গেল তুমি আছে আর বাদ 4 ওভার, এরকম একটা সিচুয়েশন যাইতে পারো। দেন হু ইজ সাইফুদ্দিন ইজ এ ভেরি ভেরি হার্ড হিটিং লেফট আর্ম ব্যাটসম্যান। ওকে বলা হয়তো এক সময় যে এক সময় বলা হয়তো বেশি অনেক দিন আসলে না আই টোটালি ডিসএগ্রি। আপনি যে কথাটা বলেছেন অসম্মানজনক কথা। সরি ফর মাই সেইং, যে একসময় ভাবছিল এখন আর গুলিবাদ। দেন হোয়াই ইজ ইন দ্য টিম? এই প্রশ্নটা আমরা করতে চাই, আমি করতে চাই। হোয়াই ইজ ইফ ইজ নট গুড? আপনি যখন দুবাইতে খেলতে যাবেন আপনি ওয়াই সাইফুদ্দিনকে আসলে ক্যারি করবেন সাথে? কেন আপনি যে দুবাইতে খেলবেন, ওয়ার ইউ শিওর? You are supposed to play in Abu Dhabi. Abu Dhabi ground কি মানে ওরকম ইনফ্লুয়েন্স লাগিয়েছে? I have opened the Abu Dhabi stadium myself. The first match of international cricket in Abu Dhabi. I was the match referee. No, তারপরেও আমি অনেকবার গেছি। And I can see, I played my cricket. I know what is going to be. I'm playing a 20 over match, damn it. If I'm playing a 20 over match, my top 4 over batsmen are batting. To Zikers. It is Saifuddin who can change. আমি এটা বলছি না ও খেলবে. It can be an option. It may not be an option. Option definitely. But don't insult a player, please. You are here, I am here, he is here because of them. তাদের জন্য আমরা এখানে বসে আছি।
এক্স্যাক্টলি আর তাকে নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান ক্রিকেট বোর্ডের তো রয়েছে এবং আপনি টিম ম্যানেজমেন্টের রয়েছে বলেই তাকে এবং কিন্তু আপনাদের দলে রাখা শ্রীলঙ্কাতেও তাকে হয়েছে। খেলানো হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষেও সাইফুদ্দিন খেলেছেন 2টা ম্যাচ, আমরা দেখেছি। সেটা নিয়ে অনেক আলোচনা আছে, সেটা নিয়ে নানান তর্ক আছে। He can be handy. অনেক বিতর্ক করা যাবে ডেফিনেটলি। সেই বিতর্ক থেকে আমি বেরো একটু তামিম ভাইয়ের কাছে যাই। তামিম ভাই, একদম শেষ দিকে আমি চলে এসেছি, আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কোন দলটা এগিয়ে থাকবে এবং কেন এগিয়ে থাকবে? আপনার কোশ্চেনের উত্তরটা দেওয়ার আগে যে আপনারা তর্ক করতেছেন সেটার ব্যাখ্যাটা একটু আগে দিয়ে দিই, আপনি এবার ব্যাখ্যাও দিন। একটু অল্প একটু জাস্ট 2 লাইনে, যে আপনারা এটা নিয়ে কেন আপনারা তর্ক করতেছেন, এটা তো মানে তর্কের বিষয়ই না। যেটা বললো যে কায়সার ভাই, রকিবুল ভাই, যে 6 জন জেনুইন ব্যাটসম্যান, 5 জন জেনুইন বলার। তো 5 জন জেনুইন বলার যদি বাংলাদেশ থেকে খুঁজেন, 2 জন পেসার যদি নেন আপনি, তাহলে মুস্তাফিজ এবং তাসকিন সবার আগে আসে, তারপরে সাইফুদ্দিনের নাম আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তানজিম সাকিব আগে আছে। তো সেই ক্ষেত্রে এই 2 জনের নাম তো পরে আসতেছে, তো আপনাকে বলার নেবেন না 5 জন, তাকে তো 5 জন বলার মধ্যে সে আসতেছে। স্যার একটু বলুন। না, আমি এটা বলতেই হবে স্যার, একটু আপনাকে ডিফারেন্সটা বুঝতে হবে, অলরাউন্ডার কি আর পেস বোলার কি। হ্যাঁ, সেটা ঠিক আছে। স্পিনার কে আর অলরাউন্ডার কে, কিন্তু হোয়াট ইজ অলরাউন্ডার? হি ইজ এ বোলার, হি ইজ এ ব্যাটার। সেই ক্ষেত্রে গিভ ইউ টু বস, সেই ক্ষেত্রে একটু আপনার মাহাদির কথাটা শুনতে হবে, যে সাইফুদ্দিন কিন্তু হার্দিক পান্ডিয়াও না। বাট আমি যেটা বলতেছি যে আমরা দলে থাকলে নিবে, কোনো সমস্যা নেই, তো খেলবে, অন্য ম্যাচ খেলবে, তাকে তো টিমে আছে। বাট এখানেই নামাতে হবে, এখানেই খেলাতে হবে, কোনো এখানে খেললে যে তাকে সেই পর্যন্ত ব্যাটিং আমাদের যেতে হবে 9 নম্বর 10 নম্বর পর্যন্ত, আমি সেই চিন্তা করি না। আমার যে 6 জন জেনুইন ব্যাটসম্যান আছে, আমি সেখানেই থাকতে চাই। যেটা কায়সার ভাই বললো যে বৃষ্টি করে বল খেলবে এবং 200 স্ট্রাইক রেট থাকতে হবে, তাদেরকেই প্ল্যান দেওয়া হবে। তারা যখন ফেল করবে তখন তারা আপনার টুকটুক করে খেলেন না বাকিটা, তখন সাইফুদ্দিন যদি 6 মারে কোনো সমস্যা নেই তো আমার। বাট আমি সেই চিন্তাতে যাব না। আসলে আজকের ম্যাচে কায়সারের মতো আমি সম্পূর্ণ একমত, 50-50। বাট আমি বাংলাদেশকে আগায় রাখবো। এই জন্য আগায় রাখবো একটাই কারণ, যে আপনার আইসিসি যত বড় বড় টুর্নামেন্ট আছে, সবসময় দেখা গেছে যে যেই দলটা আসলে দুকে আসে, তারাই কিন্তু পরবর্তীতে খুব ভালো করে। আমি খুব ভালো চান্স দেখতেছি বাংলাদেশের ফাইনাল খেলার। না, আমি তো বলছি প্রথমে, আমার অন্তর বলে বাংলাদেশ, মাথা যেন নক করতেছে, আমার মনে হয় শ্রীলঙ্কা বাইরে যেতে পারে। আমার ক্ষেত্রে অন্তর এবং মস্তিষ্ক দুটোই বলছে বাংলাদেশ। কারণটা হলো যে আমি মনে করি যে বাংলাদেশ হ্যাজ টু শো সামথিং। এখন এই সময়টুকু চলে এসেছে যে কিছু একটা করে দেখাতে হবে, এবং সেই জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। অনেক সমালোচনা হয়েছে, অনেক ক্রিকেট পণ্ডিতরা সমালোচনা করেছেন, বাংলাদেশ দলকে খুব বাজেভাবে সমালোচনা করেছেন। সেই সমালোচনার জবাব যে দিতে হবে আমি সেটা বলছি না, আমি বলছি যে বাংলাদেশ দল ভালো খেলতে পারে, সেই বিষয়টা প্রমাণ করার একটা দায় বা দেনা রয়ে গিয়েছে বাংলাদেশ দলের। আজকের এই ম্যাচে সেই দেনা চোকানোর দিনটুকু শুরু হতে পারে বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মনে হয় খুবই হেলদি একটা ডিসকাশন হয়েছে। থ্যাংক ইউ তিনজনকে, চমৎকার একটা ডিসকাশন আমাদের মধ্যে গেছে। রাইট, যে দেনা মানে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। বাংলাদেশ দলের দেনা অনেক বেড়েছে, এখন ঋণ শোধানোর পালা। শ্রীলঙ্কাকে হারিয়ে সেই কাজটা বাংলাদেশ দল শুরু করতে পারে আজকে। লিটনের জন্য শুভকামনা, লিটনের দলের জন্য শুভকামনা। এই সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে চোখ থাকবে এক্স্যাক্টলি ফাইনালে। শেষ করছি আজকে। নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন এনিগমা টিভিতে, আর স্পোর্টসের সাথে তো অবশ্যই। আল্লাহ হাফেজ।